হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না, সবার জন্য দোয়া রইল। আর আমার জন্য এবং আমার পরিবারের জন্যও কিন্তু সবাই দোয়া রাখবেন। খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, তারপর পরপর 2 বাচ্চা, আর ওই সাথে আমার একদমই পরপর অনেকগুলো সার্জারি হয়ে গেছে। তো মা হওয়া তো আসলে প্রকৃতির নিয়ম, এটা মেয়েদের জন্য কঠিন হলেও স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে পরপর এতগুলো সার্জারি করে আমার আসলে শরীরের স্ট্যামিনা বলতে কিছুই নেই, একদম নড়বড়ে অবস্থা। বাইরে থেকে ফিটফাট হলেও ভিতরে কিন্তু একবারে সদরঘাট হয়ে গেছে। আর হেল্পিং হ্যান্ডও আমার বাসাতে নেই, আর ওই সাথে দেখা যায় যে বাড়ি থেকেও কেউ আসে না। তো একার সংসার, সব কিছু গোছগাছ করা, আর 2 বাচ্চা নিয়েই তো আসলে আমার হজাবরল অবস্থা হয়ে যায়। তো আমি তারপরে চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে, ব্যায়াম করতে, তারপরে বিভিন্ন ধরনের হেলদি খাবার খেতে, আর সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া করার চেষ্টা করি। শরীরের সামর্থ্য অনুযায়ী ব্যায়াম করার চেষ্টা করি। তো যেদিন ফজরের রক্তে উঠে যায় ওই দিন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি চেষ্টা করি একটু কোরআন শরীফটা তেলাওয়াত করতে। কোরআন শরীফ তো আসলে আমাদের অন্তরের ওষুধ। আমরা দিন যাচ্ছে আর কোরআন থেকে সরে যাচ্ছে, আর আমাদের অন্তরটাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। সেই ছোট্টবেলায় আমার হুজুরের কাছে পড়েছিলাম, আমার কিন্তু সবই মনে আছে নিয়মকানুন। তারপরও ইদানিং মনের ভিতরে খুব ইচ্ছা জেগেছে আবারও ঝালাই দেব। তো দেখি বাড়ি যে আবারও আরবিতে ভর্তি হয়ে যাব, আবারও শুরু থেকে শুরু করব। আমার হয়তো 1 সপ্তাহের মতো লাগবে, যেহেতু সবই আমার মুখস্থ আছে। তো কোন কোন আপুদের কোরআন শরীফ তেলাওয়াত করার সমস্ত নিয়ম মুখস্থ আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো আমি এক একদিন এক একটা পানীয় খাওয়ার চেষ্টা করি। তবে দেখেন, ভাত বলেন, রুটি বলেন, মুড়ি বলেন, চিড়া বলেন, এগুলো তো কোনোটাই আসলে আমাদের শরীরের জন্য খুব একটা উপকারী নয়। তো আমরা যতই আসলে হেলদি খাবার খাই না কেন, দিন শেষে আমরা যখন ওইগুলো খাই তো আমার মনে হয় যে পুরোটাই মাটি হয়ে যায়। এখন খেতে তো হবে। আর আমার মতো যাদের কিনা বাচ্চা আছে, বাচ্চা আবার ব্রেস্ট ফিডিং করে, তারা তো আসলে দুর্বল হয়ে যাবেন। আমি তো দুর্বল হয়ে যাই, প্রেশার একেবারে লো হয়ে যায়, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই অল্প বয়সে 2 বাচ্চা নিয়ে তাই আমি হিমশিম খাই। আর যারা কিনা 35-40 বছর বয়সে যে বাচ্চা নিচ্ছে, তারপরে আবার নাকি তাদের বাহিরে অনেক অনেক সংগঠনে যুক্ত, তারপরে আবার নাকি অনেক বড় একটা বাসা মেনটেন করতে হয়। তো তারা আসলে কিভাবে যে এত পরিপাটি থাকে, এটা আমার বুঝে আসে না যে কিভাবে সম্ভব, যাদের কোলে কিনা ছোট বাচ্চা ব্রেস্ট ফিডিং করে। কাউকে উদ্দেশ্য করে বলিনি, আমি আমার মতো করেই বললাম। অনলাইন জগতে না আসলে শো অফ জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে যত বেশি শো করতে পারবে সে কিন্তু তত বেশি ভাইরাল। যে যত মিষ্টি করে একেবারে মধু ঢেলে দিতে পারবে সে কিন্তু সবার কাছে তত বেশি প্রিয়। কথাটা কিন্তু সত্য, আপনারা মিলিয়ে নেবেন আপনাদের সাথে। দেখেন, একটা কথা কি জানেন, যখন আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করে যে তোমার পেজের ফলোয়ার কত, তো আমরা বলি 2 লাখ 3 লাখ। যেমন আমার পেজে প্রায় 21,000-এর মতো ফলোয়ার্স আছে। তো আমরা বলি তো আমি ওই 21,000ই বলি। কিন্তু দেখেন একটা বিষয়, সবাই কি আমাকে পজিটিভলি নেয় বলেন তো? অনেকেই কিন্তু নেগেটিভলি নেয়, নেগেটিভ কমেন্ট করে। আর আমরাও কিন্তু সাধ্য অনুযায়ী চেষ্টা করি যে যে নেগেটিভ কমেন্ট আছে তাদেরকে একেবারে ধুয়ে দেওয়ার। অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্টের অ্যান্সার করে থাকে। তো কেউ নেগেটিভ কমেন্ট করছে, সেখানে কিন্তু তাকে একেবারে ওয়াশ করে দিয়ে আসছি। আবার ফলোয়ার্সের বেলায় আমরা কিন্তু খুব শখ করে কথাটা বলি যে আমার 2 লাখ 4 লাখ ফলোয়ার্স।
তো দেখেন আসলে আমরা কিন্তু সবসময় মানে আমাদের যেটা করলে প্রশংসা হবে, যেটাই আমরা প্রশংসিত হব, আমরা কিন্তু সেটাকেই পছন্দ করি। আমরা কিন্তু কখনোই মানে আমাদের যে খারাপটা আছে এটা কিন্তু আসলে আমরা মেনে নিতে পারি না। আমরা যতই বলি যে ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে বলার চেষ্টা করবেন, বিশ্বাস করেন যখন কেউ আমার একটা ভুল আমাকে ধরিয়ে দেবে, আমরা কি করি জানেন, আমরা নিজের কাছেই না ওইটার বিরুদ্ধে কেমন জানি মানে যুক্তি খাড়া করার চেষ্টা করি যে এটা কেন বললো, এটা তো এমন ছিল বা এরকম ছিল। কিন্তু সবাই কিন্তু এক নয়। কারণ একজন আপুকে আমি কমেন্ট করেছিলাম, তো ওই যে আনিফা আমানাতুল্লাহ যে আপুটা আছে ওনাকে আমি বলেছিলাম একটা ভিডিও দেখে যে আপু আপনার সাথে তো বাংলাদেশি ব্লগার মম রুমা আপুর ভিডিও অনেকটা মিলে যাচ্ছে, আপনি কি ওনাকে কপি করছেন? মানে আমি কিন্তু এটা বলিনি, মানে মিলে যাচ্ছিল। তো আপুকে বলছিলাম যে আপু আপনার আগের যে ভিডিওগুলো ছিল এই ভিডিওগুলো অনেক বেশি ভালো ছিল, অনেক কিছু শিখতে পারতাম। মানে উনি যখন নতুন বাসায় যে ভিডিওগুলো দিচ্ছিল আপু, তো টোটালি সাংসারিক কোনো কথা বলছিল না, মানে খুব বোঝানো পরিপাটি। তো আমরা যারা আপুর থেকে হচ্ছে বিভিন্ন কিছু শিখি, তো আমাদের তো আসলে ওই শিক্ষাটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপুকে কমেন্টটা করেছিলাম। আপু চাইলেই কিন্তু আমার কথাটাকে নেগেটিভভাবে নিতে পারতো, কিন্তু আপু এত সুন্দরভাবে আমার কথাটাকে নিয়ে আমাকে উত্তর দিয়েছে, মানে আমি সত্যি অবাক হয়েছি। কারণ আপুর মানে উত্তরটা শুনে সবাই কিন্তু আসলে এক না, হ্যাঁ, সবাইকে এক পাল্লায় মাপাও কিন্তু ঠিক না। তবে দেখেন আমাদের যে ভুলগুলো আছে সেগুলোকে কিন্তু মানে খোঁজার চেষ্টা করতে হবে, শুধরানোর চেষ্টা করতে হবে। কিন্তু যখনই এটা চিন্তা করি তখনই আসলে মনে পড়ে যে শো অফ জিনিসটা বর্তমান যুগে খুব বেশি ইম্পর্টেন্ট। যে হচ্ছে যে মানে মুখোশ পরে থাকতে পারবে, নিজের বেশভূষা এমনকি নিজের ঘরের বেশভূষা এমনকি নিজের ব্যবহারের ছোট ছোট জিনিসগুলোকেও চেঞ্জ করে ক্যামেরার সামনে একেবারে মানে অন্যরকম একটা ভাইব আনতে পারবে, বিশ্বাস করেন পাবলিক তাকেই বেশি প্রাধান্য দিবে, তার ভিডিওই কিন্তু বেশি দেখবে। আজকাল এই কোয়ালিটির ভিডিওর কিন্তু খুব একটা মানে দাম নেই বললেই চলে। নূর আপুকে নিয়ে কথা বলায় অনেকেই কিন্তু আমাকে বলেছে যে আমি নাকি নূর আপুর চামচা, কিন্তু আসলে সত্যিকার লাইফস্টাইলের কিন্তু কোনো দামই নেই আমাদের কাছে।